আমার তো ছেলে বন্ধুরা আমার বন্ধুই আসলে। ওদেরকে তো আমাদের ছেলে মনে হয় নাই। একটা ছেলে একটা মেয়েকে হাগ করতেছে এটা মানে অন্য কিছু হয় কিনা অন্য আবার। কিছু ভাবনা মনে হয় অনেক ফ্রি। ফ্রেন্ডশিপ করতে হলে ১ম এ জিজ্ঞেস করবা কোন স্কুলে পড়ে। কোন ফালতু স্কুলের স্টুডেন্টদের সাথে কখনো কথা বলবা না। আমি উন্নত বিশ্বের কাছে চলে যাচ্ছি যে আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলোতে যাই, গেছি, আমি গেছি, তুমিও গেছো, ওখানে আমরা দেখি যে ওখানে যে লটা, ওই লটা কিন্তু মেয়েদের জন্য। মেয়েরা ওইখানে মানে যদি একটা মেয়ে, এটারও অপব্যবহার আছে। যদি একটা মেয়ে জাস্ট কোনো কিছু নাই, যদি মেয়ে একটা ফোন করে পুলিশকে বলে আমার সাথে এটা করা হয়েছে, আমাকে প্রমাণ তো পরে, আগে এসে পুলিশকে ধরে নিয়ে যাবে। তো এটা হওয়ার ফলে যেটা হয়েছে, মেয়েদের প্রতি সহিংসতা বা মেয়েদেরকে বুলিং বা মেয়েদেরকে অ্যাটাক করা, এটাও দেশে নাই, সাহস পায় না কেউ, যে বরং মেয়েরাই উল্টা করে। তো এটার ফলে হয়েছে ওদের সমাজটা যেভাবে তৈরি হয়েছে, আজকে আমাদের সুইডেন, নরওয়ে এইসব কান্ট্রিতে জেলখানা নেই। তুমি কি জানো জেলখানা নেই? জেলখানা আছে ওখানে, মানে কেউ নাই। অনেকগুলো জেলখানা আছে, এগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, কারণ কোনো অপরাধী নাই। আর আমাদের বাংলাদেশে যদি জায়গা বলি, নাই। না না, 3 গুণ বেশি, 3 গুণ ওভারলোড করার পরে ওভারলোড হয়ে বসে আছে। তা আমরা তো অনেক সৎ, আমরা অনেক নিষ্ঠাবান, অনেক ন্যায়নীতি পরায়ণ, আমরা হ্যাঁ। আমরা সব কিছু মেনে চলি, মেনটেন করি, বাকিটা বললাম না। হ্যাঁ, তো তাহলে আমরা আমরা কেন, মানে আমাদের এই অবস্থা কেন? আমাদের কেন এরকম জেলে থাকতে হয়? আমাদের কেন এত ক্রাইম? আমাদের কেন মেয়েরা রাস্তায় বেরোলে পরে, তুমি রাস্তায় বেরো, নিরাপদ না। রাস্তায় বেরো না আমি তুমি, বের হই না তো। কিভাবে না বের হবো? বেরোলে তুমি তো ধরো সেলিব্রিটি, তোমাদের কথা ভিন্ন। সাধারণ একটা মেয়ে বেরোলেও কিন্তু তাকে অনেক রকম বুলিংয়ের শিকার হতে হয়। অফকোর্স, অবশ্যই। তো সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। ডেফিনেটলি এই বুলিংয়ের জন্য তো ওর শাস্তি হওয়া উচিত। হয় কি? না, শাস্তি তো নাই। পরিত্রাণ কি? উপায় আছে পরিত্রাণের কোনো? আমার মনে হয় যে স্কুলগুলাকে চেঞ্জ করতে হবে। মানে স্কুলের এডুকেশনাল সিস্টেম চেঞ্জ করতে হবে। শুরু থেকে, বাসা থেকে। বাসা থেকে শুরু করতে হবে। বাসা থেকে মানে শুরু করতে হবে। আমার মনে হয় স্কুলেরও একটা বিরাট ভূমিকা। টিচারদের ভূমিকা আছে। আপনি কিন্তু আমার আব্বু আমাকে বলে সবসময় যে তুমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে হলে ১ম এ জিজ্ঞেস করবা কোন স্কুলে পড়ে। কোন ফালতু স্কুলের স্টুডেন্টদের সাথে কখনো কথা বলবা না। তোমার স্কুলটা কেমন ছিল? রাইফেলস তুমি যে স্কুলে পাবলিক। পড়তা? আমার স্কুল তো খুব ভালো মুন্সি ছিল। আব্দুর রউফ জি, প্রথম। এখন তো নূর মোহাম্মদ। না, মুন্সি আব্দুর রউফ, তুমি স্কুল ছিল তো মুন্সি আব্দুর রউফ, আর না, কলেজ ছিল নূর মোহাম্মদ আমার স্কুল ছিল। স্কুল। রাইফেলস পাবলিক। আমার কলেজ ছিল মুন্সি। ও, কলেজ ছিল মুন্সি। হ্যাঁ, কলেজ ছিল মানে আগে মুন্সি। তুমি ওইটাই নূর নূর মোহাম্মদ থেকে। মোহাম্মদ, রাইফেলস পাবলিক। তারপর আচ্ছা, বাংলাদেশ রাইফেলস। তো স্কুলটা কেমন ছিল? আমার স্কুল তো অ্যামেজিং ছিল। প্রথম কথা হচ্ছে আমার স্কুল অনেক বিশাল, অনেক বড় আমার স্কুল। তো এখনকার স্কুল যেরকম বিল্ডিং এর মধ্যে, আমার স্কুল তো সেটা না। আমি তো ধরেন আমি স্কুলে ঢুকতেছি ৫ নাম্বার গেট দিয়ে, ৪ নাম্বার গেট দিয়ে যাইতেছি বিডিআরের ভিতরে, পুরাটা একটা অন্য বিষয়। আমরা বাস্কেটবল খেলতাম, আমরা সুইমিং করতাম। আমাদের স্কুলের সিস্টেম ছিল একটা ছেলে একটা মেয়ে করে বসা। রাইট? আমি কম্বাইন্ড স্কুলে বড় হয়েছি। সো আমি যখন ইন্ডাস্ট্রিতে আসছি তখন আমি তো সবাইকে হাক করতাম যে হাই, হ্যালো, হাই, কী অবস্থা? এরকম আর কি হাক করতাম। তো তখন আমি বুঝতে পারছি ও আচ্ছা, মানে একটা ছেলে একটা মেয়েকে হাক করতেছে এটা মানে অন্য কিছু হয় কিনা অন্য আবার। কিছু ভাবনা মনে হয় অনেক ফ্রি, বা ভাবনা মনে হয় ওয়াও, ভাবনা তো খুব ফ্রিলি হাক করতে পারে। সো এগুলো তো আমি স্কুলে বুঝি নাই। আমার তো ছেলে বন্ধুরা আমার বন্ধুই আসলে। ওদেরকে তো আমাদের ছেলে মনে হয় নাই। আমরা একসাথে স্কাউট করতাম, আমরা একসাথে প্রোগ্রাম করতাম, আমরা একসাথে রিহার্সাল করতাম, আমরা একসাথে ক্লাস বাঙ্ক করতাম। আমরা ক্লাস বাঙ্ক করে তখন রাইফেল স্কোয়ার, তখন আমরা থান্ডারবোল্টে চলে যেতাম, আমরা বোলিং খেলতাম, আমরা পুল খেলতাম। আমরা সব এইভাবে বড় হয়েছি আমরা। না, তো রাইফেলসের আমি তো এখন রেগুলার যাই রাইফেলসে, হ্যাঁ, এই জন্য আমি একটু জানি। হ্যাঁ। কারণ আমার ছেলে অনিশ, ও হচ্ছে মুন্সি আব্দুর রউফে এখন পড়ে। তো ধরেন, হ্যাঁ, আচ্ছা, এখন তো ধরেন বিডিআর হামলার পর, তখন আমি স্কুলে ছিলাম। বিডিআর হামলার পর তো এখন ধরেন অনেক বাইন্ডিংস হইছে। মানে অনেক অনেক কিছু, রেস্ট্রিকশন অনেক আছে। রেস্ট্রিকশন চলে আসছে। যেরকম এখন তো বাচ্চারা সুইমিং করতে পারে না ভিতরে। আমরা কিন্তু সুইমিং ক্লাস ছিল আমাদের। বা ওই যে গার্ডিয়ানদেরও গার্ডিয়ানদের ক্লাস এখন অত 5 এর পরে ঢুকতে দেয় অ্যালাউড না। না। হ্যাঁ, একদম না। এক্স্যাক্টলি। আমাদের সময় তো এভরি স্যাটারডেতে গার্জিয়ানরা আসতো। আড্ডা হইতো, ক্লাস পার্টি হইতো, মানে ১৫ দিন পর পর পার্টি। এরকম ছিল। না, ওটা অনেক বড় জায়গা, তো ভিতরে গেলেই হ্যাঁ, দেখা যায় এত হ্যাঁ, গাছপালা। হঠাৎ করে আমার মনে হ্যাঁ, হয় যে টেম্পারেচার মানে 2-3 ডিগ্রি কমে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ, এটা মনে হ্যাঁ, হয়। এক্স্যাক্টলি। সকালে যাই আমি, হ্যাঁ, হ্যাঁ, তখন দেখা যায় এরকম একটা সিচুয়েশন তৈরি এক্স্যাক্টলি, হয়, তৈরি হয়ে যায়। এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি। তাহলে ছোটবেলার আমার ব্যাপারটা, গ্রেট স্কুল ছিল। ছোটবেলার ব্যাপারটা খুব ফিল করো। খুবই। আমার স্কুল কলেজ তো মানে আমি ওই বিডারের ভিতরেই বড় হয়েছি। সো অ্যামেজিং আসলে। অ্যান্ড আমার টিচাররা আমাকে অনেক ভালোবাসতো, বিকজ আমি সবসময় পুরস্কার পাইতাম। অনেক পুরস্কার নিয়ে আসতাম। তারপর ডিসপ্লে করতাম। আমাদের প্রতি বছর তো ১৬ই ডিসেম্বরে ওই যে
স্টেডিয়ামে যেতাম আমরা কম্পিটিশন করতে, যে রাইফেলস পাবলিক, ভিকর্নেসা, হোলি ক্রস সবার সাথে একটা কম্পিটিশন হতো, যে বিশাল ডিসপ্লেগুলো হয় না সবাই মিলে যে ডিসপ্লে, ওইটার একটা কম্পিটিশনের একটা তাড়াহুড়া ছিল। মানে আমরা খুবই, আমার স্কুল লাইফ ওয়াজ অ্যামেজিং। তো স্কুলের বন্ধু বান্ধবদের সাথে এখনো হ্যাঁ, আছে? ওরাই আমার একমাত্র বন্ধু এখনো। আচ্ছা, বাহ, ফাইন, এটা খুব ওরা ভালো আছে কথা আমার সাথে। এটা। হ্যাঁ 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 তাহলে মানে তুমি যেটা বলছিলে যে বন্ধু হয় না, হ্যাঁ, তাহলে কি বন্ধু হয়? ইন্ডাস্ট্রিতে হয় না। ইন্ডাস্ট্রিতে হয় না? হ্যাঁ হ্যাঁ, কেন হয় না ইন্ডাস্ট্রিতে বন্ধু? আমি জানি না, মনে হয় মানুষের মানসিকতা অনেক সংকীর্ণ থাকে। আর এখানে তো আমরা আসলে দেখেন, স্কুলে তো আমরা ছোটবেলা থেকে আমরা বুঝি, ওদের বাসায় যাই, ওরা আমাদের বাসায় আসে, রাইট? এক ধরনের মানে ফ্যামিলি রিলেশনশিপ হয়ে যায় যারা আপনার স্কুল ফ্রেন্ড। মানে আমার স্কুল ফ্রেন্ডরা তো দে আর লাইক মাই ফ্যামিলি মেম্বার্স। বাট ইন্ডাস্ট্রিতে আসলে কে কোত্থেকে আসছে তার ব্যাকগ্রাউন্ড একটা আলাদা বিষয়। আর এখানে একটা এমন একটা আনহেলদি কম্পিটিশন থাকে, খুবই আনহেলদি কম্পিটিশন। না, এখন এটাও একটা ব্যাপার যে ধরো তোমাকে ধরো তোমার সাথে কম্পিটিশন কার হবে? আর একটা নায়িকার তো হবে। না, এটা শুধুমাত্র তাই না। আমি এই জন্যই বলছি কথাটা দাদা, যে ইটস রং। হ্যাঁ। একটা হিরো কিন্তু বারবার এসে ওর, মানুষ ভাবে কি হিরো হিরোইন, মানে আমি এটা আননোন ছেলে কি ভাববে যে রোমান্টিক গান করতেছে মনে হয় প্রেম হইতেছে বা এই হইতেছে, আসলে কিন্তু সেটা হয় না। আসলে ওর মেকআপ আর্টিস্ট বা ওর ম্যানেজার এসে দেখে ভাবনা পরে বেশি সুন্দর লাগতেছে নাকি ওরে বেশি সুন্দর লাগতেছে, বা আমার অ্যাসিস্ট্যান্ট এসে দেখবে এই ভাইয়া কি কাপড় পরছে। সো ইটস এ কম্পিটিশন। সো এখানে এখানে প্রেম থাকলেও প্রেম হবে না, না। আমি মানে এই প্রসঙ্গটাই বলছি যে তোমাকে জেলাস করতে পারে একটা হিরোইন, না, আমাকে জেলাস একটা হিরোও করতে পারে, আমাকে জেলাস একটা ডিরেক্টরও করতে পারে। কিন্তু দেখা যায় যে বাবা মাও জেলাস করতেছে। মানে হ্যাঁ। আমি ডিরেক্টর, আমাকে একটা ডিরেক্টরই জেলাস করবে, কিন্তু আমাকে হ্যাঁ। দেখা যায় যে একটা নায়িকাও করতেছে, একটা নায়কও দেখা গেলো আমাকে একটা ব্যাড টক করতেছে। মানে এটা কেন? এই জেলাসিটা পপুলারিটির জেলাসি দাদা, যেটা আমি বুঝতে পারছি। এটা করলে কি জেলাসি মানে পপুলারিটি বাড়ে? এই জেলাসিটা না আসার জন্য আপনাকে অনেক পড়াশোনা করতে হবে এবং আপনাকে ইনসিকিউরিটি থাকা যাবে না আপনার ভিতরে। কিন্তু পড়াশোনা করা তো খুব খারাপ জিনিস। হ্যাঁ, পড়াশোনা অবশ্যই করলে তো খারাপ। আপনি তুমি আরো জানবেন, আমি আরো জানবো, পিছায় পড়বেন। আমি পিছায় পড়বো। আমি ওই খারাপ কাজটা করতে পারবো না। ট্রু তাহলে পড়াশোনা করে কি লাভ? ট্রু যখন True. আমি তো এই ইন্ডাস্ট্রিতে আসার আগে মানে এটা গল্প করে বলতে পারি, আর হ্যাঁ, কিছুই আপনি না। তো, আমি আমি অনেক জানি পড়াশোনা আপনার করেই সম্পর্কে। আসছি। হ্যাঁ, তো এসে দেখলাম যে দরকার নেই মানে এত পড়াশোনা। না, আমি আমাদের একজন খুব বিখ্যাত এক ডিরেক্টরের কথা নাম বলবো না। হ্যাঁ, তো একদিন একটা আড্ডায় তখন আমরা ঈদের অনেক কম্পিটিশন হতো ঈদের কাজের জন্য। ঈদের বড় হাউস থেকে দেখা যেত যে এই এনটিভির 7টা নাটক 7 জন ডিরেক্টর বানাবে, 7 জনকে ডেকে এনে বসাইছে। হ্যাঁ, হ্যাঁ, তো বসায় আমরা আড্ডা মারতেছে। একটা ডিরেক্টরকে আমি বললাম, একজনের সাথে আমার খুব ভালো, গৌতম করির সাথে খুব ভালো কথা আচ্ছা, বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গৌতম বলতেছে এটা দেখছেন, ওইটা দেখছেন, এটা দেখছেন। দীপন দা ছিল, দীপন। সে বলছে ওই ফিল্মটা দারুণ। তখন একটা ইয়াংগেস্ট ডিরেক্টর, সে যে কিনা এখন অনেক ফেমাস। ওকে, তো তাকে আমি বললাম, তুমি এই সিনেমাটা দেখছো? ছোট মানুষ, তুমি সিনেমাটা দেখছো? ও বলে না। তুমি এটা দেখছো? এটা তো দারুণ। ও বলে না। আরেকজন বলছে তুমি এটা দেখছো? ও বলে না। তা আমি বললাম, তুমি এই যে সিনেমাগুলো যেগুলো আমরা পাগলের মতো দেখতেছি, একবার না 4বার 5বার দেখতেছি, দেখোই নাই। তুমি দেখো নাই? ও বলে না ভাই, আমি কোনো সিনেমা দেখি না। তা আমি খুব অবাক হলাম, কী ব্যাপার, কেন? আমি সিনেমা দেখো না মানে? বলে সিনেমা দেখলে যদি আমি তাদের নকল করে ফেলি, আহারে, কপি করে ফেলি, এই জন্য আমি সিনেমা দেখি না। আহারে, তখন আমার ওর জন্য খুব সমবেদনা জাগছে, দুঃখ লাগছে, হ্যাঁ। কিছু বলি নাই। তা আমি ভাবলাম যে আসলে 100টা সিনেমা দেখে যদি আমি একটা জিনিস বানাতে পারি, ওটাই আমার সফলতা। আমি কিছুই দেখলাম না। তো আমার তো মানে কত কিছু দেখা বাকি দাদা এখনো। এটা আমি বলছি প্রায় 10 বছর আগের ঘটনা। মানে এখন- কত কিছু কি সবকিছুই দেখা বাকি, এখন কিছুই তো দেখি না। আমি যেমন কিছুই কালকে করি নাই। একটা সিনেমা দেখলাম, আমি তোমার এটা দেখতে বলতেছি, কমার্শিয়াল প্লিজ সিনেমা। পাঠায়েন আমাকে। এটা নেটফ্লিক্সে আছে। এটা হচ্ছে ওই যে পতি পত্নী আর দো। ও হ্যাঁ, ও না, দো। আচ্ছা ওকে, মানে পতি পত্নী আরো 2 জন আছে। আচ্ছা ওকে। তো আমি কালকে যে কোনো কারণেই হোক, আমার ভালো লাগতেছিল না, একটা কিছু একটা দেখবো। কি দেখবো, নেটফ্লিক্স সার্চ করতেছি, 2টা ইংলিশ সিনেমা দেখছি, দেখে গেলে খটমটা। আমি না, একটা কমেডি দেখবো। কমেডি আমার কাছে মানে অনেক সময় কমেডি ভালো লাগে। তা আমি দেখলাম এটা আসছে, এসে এটা 2 নম্বরে দেখা শুরু করলাম। আমি একবারে দেখে ফেললাম। ওয়াও, ওই নায়কটা হচ্ছে কি নাম সেটা, কি জানি একটা নায়কটা, ও খুবই মজা লাগছে। আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানা, বুঝতে পারছি। তো এরকম ব্যাপার মানে ঘটে যায়, ঘটতে থাকে। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।